এটা বলছে যে আপনি দূরে টুরে কোথাও ধর্ম বা তীর্থস্থানে বাধা পাবেন। আর থার্ডে রাহু বলছে যে আপনি ছোটখাটো ভ্রমণ করতে পারবেন। তাহলে এই সময় প্ল্যানিংটা এমন ভাবে হওয়া উচিত ধনু লগ্নে দিয়ে যে আমরা কাছে পিঠে ভ্রমণ করবো। দেখা গেল যে আপনার নবমে কেতু রয়েছে, ধনু লগ্ন, বাইরে ঘুরতে গেছিলেন, ঘুরে পা মুছিয়ে গেছিল, নবমে কেতুর গুণাবলী, আর তারপরে বারবার ডাক্তারের কাছে ছোটাছুটি করছিলেন থার্ডের গুণাবলী। মানে ওই দিক থেকেও অ্যাক্টিভ, এই দিক থেকেও অ্যাক্টিভ আর কি। দুই দিক থেকে মানে বিষয়টা না আনাই ভালো ধনু লগ্ন। মোটামুটি ধনু লগ্নের ক্ষেত্রে তীর্থস্থান দেখবেন এই রাহুর গোচরে, রাহু কেতুর গোচরে হচ্ছে ভালো 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 বলতে গেলে যেগুলো একটু কি বলবো, যেমন জ্যোতির্লিঙ্গ আছে বা কোনো মঠ বা ধর্মস্থান, হ্যাঁ, এই বিষয়গুলো। ক্লায়েন্ট তো এমনও থাকে যে আপনি যদি এরকম প্রেডিক্ট করেন যে এইটা তুমি মানে কি বলবো, ওই পরের পাড়ায় একটা কালী মন্দির আছে সেটাও বলে দেবে। হ্যাঁ, আমরা জানি সেগুলো নয়, এগুলো ক্লায়েন্টরা মিলিয়ে দেয় অনেক সময়, তো সেটা তো আমরা জানি যে ওটা নয়, সেই জন্য আমি বলে দিলাম। মকর লগ্নের ক্ষেত্রে সেকেন্ডে রাহু এইটে কেতু, প্রথমত হচ্ছে যে অর্থনৈতিক ব্যাপারে এই সময় বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, কারণ সেকেন্ড হাউসে রাহু রয়েছে। পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি হবে, কারণ সেকেন্ড হাউস। অষ্টমে কেতু আছে, এটা প্রবলেমেটিক। তাহলে কোনো বিষয় বা প্রবলেমকে নিয়ে আপনাকে দরাদরি করতে হবে, ঠিক আছে? এবার প্রবলেম বা বিষয় কি, যেটা আপনার লাইফে হচ্ছিল না সেটাকে হওয়ার জন্য, কারণ অষ্টম হচ্ছে একটা ট্রান্সফরমেশনের ভাব বলি আমরা। যদি আমরা বিভিন্ন বই পড়ি এই শব্দটা পাবো, যদি ইংলিশ বই পড়ি অতি অজয়, অষ্টমকে আমরা ট্রান্সফরমেশনের ভাব বলে থাকি। যেহেতু আপনার পরিবর্তন হচ্ছে বা আপনার পরিবারে কোনো কিছু পজিটিভ দিক আছে, সেটাকে চেঞ্জ বা পরিবর্তন করার জন্য আপনাকে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হবে। এটা মকর লগ্নের ক্ষেত্রে দেখা যায়। তবে দ্বিতীয় রাহু আছে, যদি বলেন যে চাকরি টাকরি হওয়ার ক্ষেত্রে যোগ রয়েছে, হ্যাঁ রয়েছে, কারণ অর্থভাব অ্যাক্টিভ আছে। আবার এটাও বলতে পারেন যে আমার তো মকর লগ্নের ক্ষেত্রে সব থেকে পজিটিভ এটাই যে অর্থের ভাবে যেহেতু রাহু আছে, তার মানে এটুকু শিওর আপনার অর্থনৈতিক জায়গা বৃদ্ধি পাবে। এই যে যে আমি রিসার্চটার কথা বলছিলাম পিএইচডি অ্যাডমিশন হওয়ার আগে, সেখানে এই পয়েন্টটাও বলেছিলাম আমি তাকে যে যদি সেকেন্ডে রাহু আছে, ইন্টার্নশিপে তো তারা বেতন একটা পায়, ঠিক আছে, তারপর জিআরএফ আছে, তাহলে এটাও সেকেন্ডে রাহুর ক্ষেত্রে একটা পজিটিভ পয়েন্ট আছে, যে এটা নির্দেশ করছে যে ও পিএইচডি করবেই, ঠিক আছে। এবার হচ্ছে যে বিষয় কুম্ভ লগ্নের ক্ষেত্রে, কুম্ভ লগ্নের লগ্নে রাহু, ভেরি গুড, ঘুরে বেড়াও, ঘুরে বেড়াও, খুব ঘুরো, সুন্দরবন ঘুরে এসো, চিন্তা করো না, ঠিক আছে। যে সুন্দরবন গেছে সে হাসছে, না না ভালো, ঘুরে আসো, লগ্নের রাহু আছে তো। কারণ লগ্ন বলতে আমি নিজে, তাহলে আমি অ্যাক্টিভ থাকবো এই 1.5 বছর, যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ থাকবো, বিভিন্ন কাজে যুক্ত হতে চাই, বিভিন্ন রকম বিষয়ে। তবে লগ্নের রাহু একটা খুব ভালো দিক হচ্ছে অ্যাচিভমেন্ট দেয়, অনেক অ্যাচিভমেন্ট পাবেন। লগ্নের রাহু আছে 1.5 বছরের মধ্যে অনেক অ্যাচিভমেন্ট আসবে। তবে সেটা কি অ্যাচিভমেন্ট আসবে আপনার দশা বলবে আর আপনার কোয়ালিটি বলবে, সেটা তো আমি জানি না, না। কিন্তু এটুকু কনফার্ম, কুম্ভ লগ্ন যখন আপনার অ্যাচিভমেন্টের জায়গা তৈরি করছে। তা লগ্নে রাহু আছে একটা বিষয়, আমি তো মনে করি লগ্নে রাহুর মতো খারাপ কেউ নাই, আবার লগ্নে রাহুর মতো ভালো কেউ নাই। লগ্নে রাহুর খারাপ দিক হচ্ছে সব থেকে এটাই যে আপনার সঙ্গ যদি গন্ডগোল হয়ে যায় 12টা বাজি ছেড়ে দেবে আপনার লাইফকে। আর লগ্নে রাহুর ভালো দিক হচ্ছে যে আপনি যদি ভালো হন, আপনার সঙ্গ যদি ভালো হয়, তাহলে আপনার মতো অ্যাক্টিভ মানুষ আর কেউ নাই যে আপনাকে আপনি চারিপাশের বা পারিপার্শ্বিককে এতটা ভালো রাখতে পারবেন, কারণ আপনার যথেষ্ট অ্যাক্টিভ হন। কিন্তু রাহু হচ্ছে এমন একটা খচ্চর প্ল্যানেট, খচ্চরই বলছি, যে সঙ্গ খুঁজে, যে সঙ্গ যদি খারাপ হয়ে যায় বাস খতম, সঙ্গ যদি ভালো হয়ে যায় ওর মতো ভালো। স্যার একটা কথা বলবো। না, আমি কথা বললে কেউ কথা বলবে না। কুম্ভ লগ্নের ক্ষেত্রে তাহলে লগ্নে রাহু আছে, প্রথমত হচ্ছে যে আপনি বিভিন্ন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, বিভিন্ন বিষয়ে কাজের সঙ্গে যুক্ত থাকবেন, অনেক জায়গায় যাবেন ইত্যাদি। তো সপ্তমে কেতু রয়েছে, 7th কেতু রয়েছে, তাহলে স্যার বিয়ে হতে পারে, হ্যাঁ হতে পারে, কারণ বিয়ে করতে গেলে তো দৌড়াদৌড়ি করতে হবে, বরযাত্রী যেতে হবে, তার মানে এটা ছেলেদের বিয়ে হওয়ার সম্ভাবনা বাড়ছে নাকি? 7th কেতু আছে, বিয়ে হয়, কেন হয় না, নিশ্চয়ই হয়, কারণ রাহুর ডাইরেক্ট দৃষ্টি পড়েছে। কারণ আমরা এমনিও জানি বিবাহ যদি পড়বো যে বিবাহের জন্য রাহু ছাড়া বিয়ে হয় না, রাহুকে লাগবে,
কেউ বা আমরা কখনো জীবনে যখনই বিয়ে করি না কেন রাহু লাগবে। ট্রানজিটে হলেও রাহু লাগবে, দশাতে হলেও লাগবে, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা হলেও রাহু লাগবে। রাহু লাগবে। রাহু ছাড়া বিয়ে হয় না। তবে সপ্তমে কেতুর কারণে এইটুকুও কনফার্ম যে আপনার উপর প্রেশার বাড়তে চলেছে। কারণ সপ্তমকে আমরা অপোজিট হাউস বলি। আমি ছাড়া সবকিছু যদি কোনো হাউসে বিচার করা হয় সেটা হচ্ছে সপ্তম ভাব। তাহলে এটুকু কনফার্ম যে প্রেশার কিন্তু আসতে চলেছে। সেটা ফ্যামিলি প্রেশারই বলতে পারি। তাছাড়া আর কি প্রেশার? তাহলে বর্তমানে কুম্ভ লগ্নেদের ক্ষেত্রে পারিবারিক চাপ একটা কোথাও না কোথাও ইনক্রিজ হবেই। দেখে নিয়ে মিলিয়ে। মীন লগ্নের ক্ষেত্রে দেখুন প্রথমে বলেছিলাম যে ৬, ৮, ১২ তে রাহু ভালো না। এখানে তখন দ্বাদশে রাহু আবার ষষ্ঠে কেতু। এটা তো আমরা কন্যা লগ্নের ক্ষেত্রেও পেলাম ৬ এ রাহু, দ্বাদশে কেতু। এখানে ষষ্ঠে কেতু, দ্বাদশে রাহু। কর্কট লগ্নের ক্ষেত্রে সেটা পাইনি। কর্কট লগ্নের ক্ষেত্রে শুধু অষ্টমে রাহু পেয়েছিলাম। দ্বিতীয় ভাবটা করে পজিটিভ বলা যেতেই পারে। তাহলে আমরা যদি বিষয়টা মাথায় রাখি বা খেয়াল রাখি তাহলে দ্বাদশে রাহু আছে তার মানে আমার খরচ বাড়বে। উল্টো পাল্টা খরচ। কারণ রাহু তো সোজা সোজা সাপটা কখনো হয় না, উল্টো পাল্টা। মানে বিষয়টা হচ্ছে এরকম যে দেখা গেল আপনার ঠাকুমার শরীর খারাপ ছিল, আপনি হসপিটালে নিয়ে গিয়ে তাকে সুস্থ করে বাড়ি নিয়ে এলেন, তারপর দাদুর শরীর খারাপ হয়ে গেল। দাদুকে নিয়ে গেলেন, সুস্থ করে বাড়ি নিয়ে এলেন, তারপরে কাকার শরীর খারাপ হয়ে গেল। মানে এরকমই, মানে আপনি নিজেও খুঁজে পাবেন না। বা ধরুন আপনি পেট খারাপের জন্য হসপিটালে ভর্তি হলেন, আস্তে আস্তে ধাক্কা লেগে গেল পায়ের আঙুলটা, প্লাস্টার হয়ে আবার রইলেন। মানে লাইক এরকম ভাবে, মানে মানে ঠিক নির্দিষ্ট কিছু না, বিভিন্ন রকম ভাবে প্রবলেম আসবে। তাহলে প্রথমত যে দ্বাদশে রাহু আছে, আপনি খরচ এগুলো যথেষ্ট পরিমাণ বাড়বে। তবে কেউ যদি বিদেশ যেতে চায় ইজ ভেরি গুড অপরচুনিটি বলতে পারেন মীন লগ্নের জন্য। কেউ যদি ফরেন যেতে চায়, ফরেন যাওয়ার জন্য চেষ্টা করলে এই সময় যোগ রয়েছে। কোনো যদি মীন লগ্নে জাতক আছে আমি ফরেন যেতে পারবো, আমার চেষ্টা করছি, হ্যাঁ যদি চেষ্টা করেন হ্যাঁ পারবেন। পারবেন, আমরা বলছি পারবো। কারণ গোচর বলছে। আর দশা খুব বাজে না হলেও যেতে পারে। কারণ দ্বাদশে রাহু পসিবল, মানে এবারে কেউ যদি চেষ্টাই করে, আমার মনে ইচ্ছা আছে আরকি যে আমি কোনো এক সময় বিদেশ যাবো। আমার ধরুন মীন লগ্ন। আমার এবার আচ্ছা আমি কি বিদেশ যেতে পারবো? অ্যান্সারটা না, এভাবে হয় না। আমি তো ২০২১ সালে সে পাসপোর্ট বানিয়ে রেখেছি। বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল বলেই তো বানিয়ে রেখেছি। কিন্তু স্টিল ২০২৫ সাল কই কখনো ট্রাই করে দেখি নাই। তার মানেটা কি? এরকম পাবলিক থাকলে আর দ্বাদশে রাহু কেন? কোন রাহুই আমাদেরকে নিয়ে যেতে পারবে না। একটা ইচ্ছা, আমি চেষ্টা করছি। আমি ধরুন চেষ্টা করছি, আমি যেতে পারছি না। দ্বাদশে রাহু এসেছে গোচরে, আমি যেতে পারবোই। পারবোই পারবো। কারণ রাহুর রুলসই হচ্ছে ভাই সিম্পল। আপনার যেখানে বসতে হচ্ছে আপনি ট্রাই করে দেখুন, আপনি পেয়ে যাবেন এটা। রাহুর রুলস আর সেম। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে ষষ্ঠ কেতু। দেখুন ষষ্ঠে যেহেতু কেতু আছে, তাহলে প্রথম আছে ষষ্ঠ হচ্ছে আমাদের কর্মের জায়গা। তাহলে আমাকে কর্ম নিয়ে ছোটাছুটি করতে হবে। একটা পয়েন্ট। দুটো পয়েন্ট হচ্ছে কোনো রোগ জ্বালা ধরা পড়বে এই সময়। বা ধরা পড়ছে না। কারণ কেতু আছে তো। ধরা পড়ছে না বলে ছোটাছুটি করছি। একবার অমুক ডাক্তার, একবার অমুক ডাক্তার, বা আগে অমুক জায়গায় এক্স-রে করাচ্ছি বা স্ক্যান করাচ্ছি বা ইউএসজি করাচ্ছি। ঠিক আছে? বিভিন্ন রকম তো করিয়ে বেড়াচ্ছি। ষষ্ঠে কেতু আছে। তাহলে আমরা এখানেও বলতে পারি যে 6 এ যেহেতু কেতু আছে বা ট্রানজিট করছে মীন লগ্নের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে এরা কর্ম, রোগ, ঠিক আছে? এই সমস্ত বিষয়ে ঝুট-ঝামেলা বিষয়ে ট্রাভেল পাবে। বা এই বিষয়গুলো সর্ট আউট এর জন্য ছোটাছুটি করতে হবে। আপনি মীন লগ্নের জাতক বা জাতিকাদের মোটামুটি নোটিস করে জিজ্ঞাসা করবেন, এই সময় দেখবেন তারা তাদের কর্ম নিয়ে কিছু না কিছু বিষয়ে ট্রাভেল আরকি আসছে। আমার একটা রিসেন্টলি আমার এক পরিচিত, হ্যাঁ? ২০১৬ সালে তার আরকি চাকরি চলে গেছে। ওকে? রিসেন্টলি একটা ভারত বন্ধ ছিল। তার আরকি মানে সেদিনকে উনার শরীর-টরির খারাপ ছিল, মানে এত টেনশনে। যায়নি, দিয়ে লেটার এসেছে বাড়িতে। ডিআই অফিসে তাকে যেয়ে বলতে হবে কেন আসেনি আরকি। তো আমাকে বলছিল যে আমি বললাম, "না, না কোনো প্রবলেম না। আপনি যান, আপনার তো শরীর খারাপ ছিল।" মানে টেনশনে আরকি। দিয়ে মানে বক্তব্য ছিল যে আমার ওই যে ষষ্ঠে কেতু আছে, ও তো টিচার একজন। ও তো বিন্দাস চলছিল। কিন্তু ছোটাছুটি করতে হচ্ছে আরকি। এমনিও চাকরির জন্য ছোটাছুটি করতে হচ্ছে। আজকে তো এসএসসি ভবন, আমি জানি না কি, কি হয়েছে না। ঘুমাচ্ছিলাম। তা যাই হোক, তাই সেদিনকে আমি ওই মানে দেখলাম যে ষষ্ঠে কেতু থাকলে মানে তার একটা জাস্ট না যাওয়ার কারণে আরকি এসেছে, ডিআই এসেছে যে দেখা করে বলতে হবে কেন আরকি। আর না বললে টাকা বন্ধ হয়ে যাবে।
মানে আর কি মেনশন করা আছে, মানে ওনার বক্তব্য অনুসারে, আমাকে তো দেখি নাই কিছু, ওনার বক্তব্য কথাটা বললাম। যাই হোক, তাহলে মোটামুটি ভাবে আমি রাহু কেতুর একটা ওভারঅল ফান্ড এবং প্রত্যেকটা লগ্নের একটা সারসংখ্য, তার মানে এটা প্রতি বছর এই লগ্নেই আসবে এমনটা তো নয়, প্রত্যেকটা চেঞ্জ হবে। আপনারা আপনাদের গুণাবলী বা প্রেডিকশনটা কেমন হওয়া উচিত বা একটা ভাবের একটা ওভারঅল থিঙ্কিং আমি দিয়ে দিলাম। এই রাহু কেতু থেকে খালি সমস্যা বিচার করা হয় না, বলা হয়ে থাকে কেতু আমাদের জন্মছকে যে কেতু গ্রহটি আছে, তার উপর দিয়ে যদি বৃহস্পতি গোচর করে, বা আমাদের জন্মছকে যেখানে বৃহস্পতি আছে তার উপর দিয়ে যখন কেতু গোচর করে, এই সময়ে আমরা মারা যেতে পারি। মানে এই টাইমটা প্রবলেমেটিক টাইম হিসাবে গণ্য করা হয়। আমি আবার রিপিট করছি, আমাদের বার্থ চার্টে যেখানে কেতু আছে তার উপর দিয়ে যদি বৃহস্পতি গোচর করে, আমাদের বার্থ চার্টে যেখানে বৃহস্পতি আছে তার উপর দিয়ে যদি কেতু গোচর করে, সেই টাইমটা আমরা, মানে ধরুন বর্তমানে যদি কারো সিংহ রাশিতে বৃহস্পতি আছে, তাহলে তার হেলথের একটা বড় জায়গা নেগেটিভের ইন্ডিকেশন করছে। বা ধরুন এখন মিথুনে ধরুন কারো কেতু আছে, তাহলে বৃহস্পতি গোচর করছে, তাহলে তার হেলথের জায়গায় নেগেটিভ শো করছে। এই পয়েন্টটা মনে রাখবেন, কেতুর পরিপ্রেক্ষিতে বৃহস্পতি পয়েন্টটাকে আমার টেনে দিতে হচ্ছে, কারণ ফান্ডাটা বৃহস্পতি কেন, ফান্ডাটা কেতুকে নিয়ে। কারণ যেহেতু দেখুন আমি বললাম জন্মছকে কেতু যেখানে আছে তার প্রতি বৃহস্পতি করছে, তার কেতুকেই ফান্ডা। আবার জন্মছকে বৃহস্পতি যেখানে আছে তার প্রতি কেতুকে, মানে কেতুটাই ফান্ডা, সেই জন্য আমি কেতু রুলস এর মধ্যে বলছি। ওই যে আগের দিন কে বলছিল না যে আমি বললাম না অ্যাডভান্স করছি, অ্যাডভান্স কেন, বেসিকই জেনে গেলেন, মানে এরা অ্যাডভান্সের লিঙ্ক পেয়ে জানতে পেরে গেলেন। হ্যাঁ, এটা একটা বড় পয়েন্ট, গোচরে কখন মারা যায়, মোর দ্যান ম্যাক্সিমাম এই দুটো পয়েন্টেই মারা যায়। আরো পয়েন্ট আছে অষ্টক বর্গ এর মাধ্যমে। স্যার বৃহস্পতি, হ্যাঁ বলুন। বলছে কেতুর উপরে বৃহস্পতি পাস করলে বৃহস্পতি শুভত্ব, শুভ মানে বলছে ভালো পাওয়ার, তার জন্য কি প্রবলেম থেকে বেরিয়ে আসবে না হয়? মৃত্যু তো সবারই মানে হয়, বৃহস্পতির তো এইটা কি, ওটা ওটা তো না কোনো না ঠিক স্যার, নাই। এটা তো অবশ্যই না। তাহলে আপনার যদি ওই ওই এজটা পরিপূর্ণ হয়ে যায় তখন গোচরটা এরকম হলে হবেই, এর কোনো বেরিয়ে আসার কোনো ও, গল্প নাই। আচ্ছা। মৃত্যু তো সবার হয়, মৃত্যু তো সত্য। তো যতদিন বেঁচে আছেন সময়টাকে কাজে লাগান, কারণ এই সময় থেকে, মানে এই দেহ থেকে বেরিয়ে গেলে আবার যে কোন দেহতে আসবেন তার কোনো ঠিক নাই, আবার সে ঘাসা পেটা জীবন। এই সুযোগ ভগবান দিয়েছে, এটাকে কাজে লাগিয়ে এটাকে এন্ড করে মুক্তি পেয়ে যান, ঝামেলা খাতাম। তাই টাইম যত, মানে এজ যত পাবেন তত মুক্তি হওয়ার অপশন, কারণ আমরা তো প্রাতে বহু ভুল করে এসেছি না। এবার আমার যে শর্ট টার্ম পিরিয়ড হয়, তাহলে আমার তো মুক্তি হওয়ার জায়গা নাই। আগেকার যুগে ঋষি মনীষীরা কেন 100-150 বছর বাঁচতেন? লং টার্ম পিরিয়ড কেন, কারণ প্রার্থ সব খতম করে দিত, ঠিক আছে, প্রার্থ সব শেষ, আর জন্মগ্রহণ করতে হবে না আর কি। কারণ প্রার্থ শেষ হবে, তারপর যদি মুক্তি হয়ে যায় তাহলে আর জন্ম হবে না, ঠিক আছে। আর যদি না হয় তাহলে আবার আসতে হবে। এটা খুব ভালো থিওরি আছে, তবে আছে বলবো না, কারণ নতুন স্টুডেন্টরা আছে তো ওরা ধরতে পারবে না থিওরিটা। ওটাতে বলা যায় বা পসিবল হয় না আর কি, ঠিক আছে, থাক। তাহলে আমরা রাহু কেতুর ট্রানজিট থেকে একটা প্রবলেম বা সমস্যার জায়গাটা প্রথমে আইডেন্টিফাই করে নিলাম। সেকেন্ড আইডেন্টিফাই হচ্ছে যে রাহু গোচরে, কারণ এই পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট, রাহু গোচরে যদি ভাব আর ভাবপতি পেয়ে যায়, বিশেষ করে সেটা যদি লগ্ন ভাব হয়, অষ্টম ভাব হয়, বিশেষ করে সেটা যদি লগ্ন ভাব হয় বা অষ্টম ভাব হয়, আপনি নিশ্চিত হয়ে যান সেই বছর তার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা অপারেশন হবে। সেই বছর তার দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা অপারেশন হবে। আবার রিপিট করছি, রাহু যদি গোচরে ভাব আর ভাবপতি পেয়ে যায়, কিরকম ভাবে ভাব আর ভাবপতি পেতে পারে, ধরুন বর্তমানে রাহুর দৃষ্টি কথায় কথায় পড়েছে, কারণ ভাবপতি পেতে গেলে রাহুর দৃষ্টি দেখতে হবে তোমাকে প্রথমে। তা কুম্ভ রাশিতে রাহু আছে, মানে মিথুনে দৃষ্টি দিয়েছে, সিংহতে দৃষ্টি দিয়েছে, আর তুলাতে দৃষ্টি দিয়েছে, আর ওইদিকে অনুরূপ ভাবে দ্বাদশ দৃষ্টি পড়েছে মীন রাশিতে। তাহলে যদি আমরা বলি তুলা লগ্নের জন্মছক, ধরুন কারো তুলা লগ্নের জন্মছক, লগ্নপতি সিংহ রাশিতে একাদশে বসে আছে, তাহলে এই দিক থেকে রাহু শুক্রকে দৃষ্টি দেবে, সপ্তম দৃষ্টি,
আবার অনুরূপ ভাবে পঞ্চম দৃষ্টিও লগ্নে ফেলবে। তাহলে দেখুন লগ্ন হচ্ছে ভাব, আর লগ্নপতি শুক্র ভাবপতি। ভাব আর ভাবপতি শুক্র মানে রাহু পেয়ে গেল, আপনি কনফার্ম হয়ে যান অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এবং অপারেশন। ঠিক আছে, হবেই হবেই। ওই একবার হলো হাতটা ছিড়বেই, গাড়িটা পড়ে হলো। তো যখনই গোচরে ভাব আর ভাব, আর এটা কিন্তু দশা বলবে কতটা মারাত্মক হবে। হবে তো এটা বলে দিচ্ছি, কতটা মারাত্মক হবে এটা ডিসাইড করবে দশা। এটা খুব ভালো রেমেডি আছে রাহুল, ক্লাসে বলেছিলাম, যদি রাহুল এখন বলবো না, রাহুল রেমেডি শিখিয়ে দিয়েছিলাম। এই রাহুল রেমেডি মনে থাকে, সেই রেমেডি বলে অনেকটা সেফ। আমি বলছি না যে হবে না, আমি তাহলে তো তার কোনো প্রবলেমই থাকতো না মানুষের জীবনে। তাহলে রাহু যদি গোচরে ভাব বা ভাবপতি পেয়ে যায়, তাহলে আমরা এটা বলতে পারি যে তার স্বাস্থ্য ওরিয়েন্টেড প্রবলেম বা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অপারেশন হবে। এবার ধরুন কারো মকর লগ্ন, লগ্নপতি কুম্ভ রাশিতে বসে আছে, তাহলে ভাব আর ভাবপতি পেয়েছে না, লগ্নকে পাইনি, কারণ লগ্নে দৃষ্টি নেই। ঠিক আছে, আছে তো দ্বিতীয় ভাবে। হ্যাঁ বলতে পারেন দ্বিতীয় ভাবটা পেয়েছে, কিন্তু আমরা জানি কোনোভাবে সক্ষেত্র গ্রহ কে কন্ট্রোল করতে পারে না। সক্ষেত্র গ্রহকে ভাব আর ভাবপতি কন্ট্রোল আন্ডারে পড়ে না, এটাকে সেফটি করার জন্য রাখা যেতে পারে, কিন্তু ওই দৃষ্টি দিয়ে পেরে যাবে। তাহলে তুলা লগ্নে যেমন একটা এক্সাম্পল দিলাম, তাহলে আমরা একটা বিষয় পরিষ্কার কি, যে রাহু যদি ভাব আর ভাবপতিকে কানেক্ট করতে পারে, যেটা 10 নম্বর ক্লাসে শিখেছিলাম ভাব ভাবপতির গল্পটা, যারা 10 নম্বর ক্লাসটা একবার দেখে নেবেন। তা সেই রুলস এর থ্রুতে আমরা এটা বলতে পারবো বা প্রেডিক্ট করতে পারবো যে এই জাতক বা জাতিকা এই সময়ে এই প্রবলেমটা হবে। এবার ধরুন ওই সময় দেখলেন যে আপনার দশাতেও অষ্টম ভাব দেখাচ্ছে, তাহলে কনফার্ম ভাই অ্যাক্সিডেন্ট অপারেশন হচ্ছে, এটা নিয়ে কোনো সংশয় নাই। আর দ্বাদশ হচ্ছে মানে পাটা ভাঙছেই, চিন্তা করেন না। ঠিক আছে না আমি মজার, দ্বাদশ মানে পা বুঝাই, তো ওই জন্য পাটা বললাম। কেন আমার হতন স্যার পায়ের কথা কেন বললেন? তা মোটামুটি ভাবে এটা বলতেই পারি যে ভাব আর ভাবপতি যদি রাহু পেয়ে যায়, এটা কিন্তু খুব ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। এবার মানে যাদের পাচ্ছে আর কি, অ্যালার্ট থাকুন, এইটুকুই বলার। দশা ডিসাইড করবে যে কতটা নেগেটিভ পাবেন, কিন্তু পাবেন তো, এটা তো কনফার্ম আমরা। তাহলে এই পয়েন্টটা লিখে রাখুন যে আমাদের জীবনে বড় প্রবলেম বা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ঠিক আছে, এটা সমস্যা নিয়ে আর কিছু বলার নেই আমার। রাহুর এই পয়েন্টটা, রাহু কেতুর পয়েন্টটা, আর বাকি সব কভার করে দিয়েছি প্রবলেম নিয়ে, কারণ টপিকে আমাদের কর্ম, বিয়ে, সন্তান আর প্রবলেম ছিল। ওকে, সমস্যার কথা বলে দিলাম, টেনশন নিয়ে না। সন্তান, সন্তানটা পরে বলছি, আগে বিয়েটা বলি। ধরুন বিয়ে রুলস এর মধ্যে প্রথম কোন কোন রুলসটা দেখা উচিত আমাদেরকে, এখনই বললাম। কোন গ্রহ ছাড়া বিয়ে হয় স্যার না? রাহু ছাড়া বিয়ে হয় ভেরি না, গুড, ভেরি গুড। রাহু ছাড়া বিয়ে হয় না। আমরা কথায় কথায় রাহুর প্লেসমেন্ট থাকলে বিয়ে হওয়ার প্রথম মানে প্রাইমারি ভাবতে পারি। স্যার লগ্নে সপ্তমে স্যার, আর নাই স্যার 2711 চতুর্থে, চতুর্থে একাদশে, সপ্তমে তো ডাইরেক্ট, দ্বিতীয় স্যার, সপ্তম তো ডাইরেক্টলি, সপ্তম হচ্ছে ডাইরেক্টলি বিবাহের। ওকে, এবার আমি না আর ভাব বলি না এগুলা। এবার এরপরে যে ভাবগুলো বলছি, যেমন দ্বিতীয় আছে মানে পরিবারের সদস্য সংখ্যা বাড়বে, এটা বিয়ে হবে এটা তো কনফার্ম করছে না, এটা আপনার সন্তান হতে পারে, বা আমার পরিবারের ভাই বউ হতে পারে, ভাইজি হতে পারে, এভরিথিং হতে পারে। সপ্তমে রাহু আছে মানে এটা আপনার বিবাহের যোগ সৃষ্টি, ডাইরেক্ট সেভেন্থ হাউস বলে। ওকে, তাহলে আমরা যখন বিবাহের সূত্রে আসব, তখন আমরা বলবো যে সপ্তম বা অষ্টমে রাহুর অবস্থান এটা সর্বাধিক বিবাহের যোগ সৃষ্টি করে। কিন্তু অষ্টমে রাহুর ক্ষেত্রে লিখে রাখুন, যখন আমাদের বিয়ে হতে চাই না, তখনই অষ্টমে রাহু হেল্প করে বিয়ে হতে। মানে ধরুন কেউ এসে বলছে না আমি না পাত্র দেখেই যায়, পাত্রী দেখেই যায়, হ্যাঁ, কিন্তু বিয়ে আর ঠিক হয় না, তখন অষ্টমে রাহু বিয়ে দিতে পারে। কেন দিতে পারে? লজিকটা ভাবুন। স্যার সপ্তমের দ্বিতীয় স্যার, বাধাটা কাটায় স্যার, সেই হিসেবে। না বাধাটা না, অষ্টম কিসের ভাব? শ্বশুর বাড়ি কোনটা? পরিবর্তন আকস্মিক সমস্যার ভাব, শ্বশুর বাড়ি কোনটা? শ্বশুর বাড়ি কোনটা?
শ্বশুর বাড়ি অষ্টম অষ্টম সপ্তম তাহলে দ্বিতীয় অষ্টম যখন একজন ব্যক্তি শ্বশুর বাড়ি খোঁজার জন্য তো বিয়ে করছে মানে শ্বশুর বাড়ি খুঁজছে, কারণ তার শ্বশুর বাড়িটা ঠিক হচ্ছে না। পাত্রী তো অনেক দেখছিল, পাত্র তো অনেক দেখছে, তখন তার শ্বশুর বাড়িটা ঠিক হচ্ছে না, তখন রাহু ক্যান হেল্প করতে পারে, বলতে পারেন এই বুঝতে পারছি আমি। নাহলে রাহু অষ্টমে কিন্তু রাহু অষ্টমে বিয়ে হয়ে যাবে। কেউ ধরুন সদ্য চাকরি পেয়েছে 25-26 বছর বা বিয়ে জন্য রাহু অষ্টমে রাহু অষ্টমে তখনই বিয়ে হয়। কার জন্য নয়েস আসছে, সে মিউট করেন। কার জন্য আসছে, কার আছে সাউন্ড? অসিত গণপতি দা, আপনাকে কি স্পেশাল ভাবে ফোন করে বলতে হবে হ্যালো অসিত দা শুনতে পাচ্ছেন, আপনার মাইক্রোফোনটা অন আছে, একটু অফ করবেন? এখনো অফ স্যার হ্যাঁ মিউট থাক। তাহলে ডাকছে কেউ দিদি? আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারি যে অষ্টমের রাহু বিবাহ দেয়, সপ্তমে দেয়। এবার হচ্ছে যে রাহু যেখান থেকে বসে সপ্তমে দৃষ্টি দিতে পারে তখনই বিয়ের যোগ সৃষ্টি করে, এটা হচ্ছে উত্তর। কথা বললাম, রাহু যেখান থেকে খুশি বসে সপ্তমে দৃষ্টি দিতে পারে, সেটাই। মানে তৃতীয় বসলেও তো সপ্তমে দৃষ্টি দেবে, একাদশে বসলেও তো সপ্তমে দৃষ্টি দেবে, লগ্নে বসলেও তো সপ্তমে দৃষ্টি দেবে। আর অষ্টমে রাহু কখন বিয়ে দেয়? যখন বিয়ে হতে চাই না, অনেক চেষ্টা করার পর বিয়ে হচ্ছে না, তখন অষ্টমে রাহু বিয়ে দেয়। এটা হচ্ছে একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রাহু যদি সপ্তম পতির সাথেই গোচর করে, মানে ধরুন আমি কথা মানে বলছি আপনার মেষ লগ্ন, সপ্তম পতি শুক্র, বাচ্চাটে কুম্ভ রাশিতে ছিল, তাহলে না সরি, তাহলে হ্যাঁ হয়ে যাবে, কারণ সপ্তম রাহু দৃষ্টি আছে। আমি ভাবলাম বোঝেন হয়ে যাচ্ছে, তো সপ্তম রাহু দৃষ্টি আছে, সপ্তম পতির উপরে রাহু রয়েছে কানেক্টেড, তাহলে তো বিয়ে হয়ে যাবে, একদম বিয়ে হয়ে যাবে, এই সময় বিয়ে হয়ে যাবে। তাহলে মধ্য কথা হচ্ছে রাহু যদি সপ্তম ভাবের সাথে কানেক্ট করে কোনো রকম ভাবে, তাহলে বিবাহের যোগ সৃষ্টি করে। আর 2-7 মানে 11 এগুলো যেগুলো বলছেন, 11টা এই জন্য এলিজিবল হয়ে যাবে কারণ একাদশে বসলেও সপ্তমে দৃষ্টি দেবেই, এই জন্য। এটা হচ্ছে রাহুর সূত্র। আমি বলেছিলাম নবাংশ পড়ানোর সময়, যেহেতু আপনারা শাস্ত্রী কোর্স করছেন, নবাংশ নিশ্চয়ই পড়ে এসেছেন, যে কোন গ্রহ ছাড়া বিয়ে হয় না? রাহুটা বাদ দিতে বলেছিলাম। বৃহস্পতি বা শুভ গ্রহ বৃহস্পতি, যেখানে বৃহস্পতিকে আমরা বিশেষভাবে প্রায়োরিটি দিয়েছিলাম, যেখানে বৃহস্পতিকে বিশেষভাবে প্রায়োরিটি দিয়েছিলাম। লিখে রাখুন। ফার্স্ট পয়েন্ট, বৃহস্পতি যখন জন্ম রাশির উপর দিয়ে গোচর করে তখন বিয়ে হয়। বৃহস্পতি যখন জন্ম রাশির উপর দিয়ে গোচর করে, মানে তখন বর্তমানে যাদের কর্কট রাশি বা মিথুন রাশি, কারণ জন্ম রাশির উপর দিয়ে বৃহস্পতি গোচর করছে। কর্কট রাশি কারণ সামনে বৃহস্পতি ট্রানজিট করে ঢুকে যাবে, ওই জন্য বললাম কর্কটের কথা। বৃহস্পতি যখন জন্ম রাশির উপর, এখানে অনেকেই আছে দেখবেন আপনারা, আপনাদের বিয়ের সময় বৃহস্পতি আপনাদের জন্ম রাশির উপর দিয়ে গোচর করেছে, অনেকেই প্রিভিয়াস ডেট দিয়ে দেখবেন। হলে বলবেন, আমিও ওয়েট করবো। হয়ে গেছে? তাহলে বৃহস্পতি যখন জন্ম রাশির উপর দিয়ে গোচর করে তখন বিয়ে হয়। 2 নম্বর পয়েন্ট, বৃহস্পতি গ্রহ যখন বৃহস্পতির উপর দিয়ে গোচর করে তখন বিয়ে হয়। এবার এটারই দুটোরই সাব পয়েন্ট লিখুন বা এনবি দিয়ে লিখুন। কোনোভাবে গোচরে বৃহস্পতি চন্দ্রকে কানেক্ট করলে বা গোচরের আগেই পয়েন্ট লিখুন, কোনোভাবে বৃহস্পতি গোচরে চন্দ্রকে কানেক্ট করলে, মানে দৃষ্টি দিয়ে, কারণ অবস্থান তো বলেই দিলাম আমরা, গোচরটা অবস্থানটা বলে দিলাম, তাহলে দৃষ্টি দিয়ে ছাড়া আর অপশন নাই। দৃষ্টির মধ্যে কোন দৃষ্টি সব থেকে বেশি বলবান যে কোনো গ্রহের? সপ্তম দৃষ্টি যা কনজাংশন, তাই এটাই বলেছি আমরা।
একসাথে গ্রহের প্লেসমেন্টও যা আর সমসপ্তম একই জিনিস, আলাদা কোনো ডিফারেন্স ওদের মধ্যে নেই। একসাথে ধরুন কারো কারো রবিপুত্রা বলা পসিবল নয়, ধরুন কারো একসাথে রবি শনি বসে আছে আর কারো রবি শনি সমসপ্তমে দেখতে দিচ্ছে, একই, আলাদা কিচ্ছু না। সামনাসামনি বিষয়টা যা হয় একসাথে বসলেও তাই। আমরা যখন টেবিলে খেতে বসি দুজনে পাশাপাশি বসলেও খেতে একই জিনিস, আবার সামনাসামনি বসে খেতে বসলেও একই জিনিস। বসি না আমরা একটা টেবিলে বসি স্পেশাল ভাবে বুক করে, সামনে তুমি সামনে আমি, তাহলে সেটাও একই জিনিস। আর জায়গা না পেলে দুজনে পাশাপাশি বসি, একই জিনিস। তাহলে একসাথে বসাও যা, সামনাসামনিটা বসাটাও অনেকটাই একই জিনিস। এই জন্য ওকে। তাহলে আমরা কোনোভাবে যদি জুপিটার মুনকে কানেক্ট করে বা জুপিটার জন্মছকে জুপিটারকে কানেক্ট করে, সেটা দৃষ্টি দিয়েই কানেক্ট করবে, অবস্থান তো বলে দিলাম, সেক্ষেত্রেও বিবাহ যোগ ইয়ে করে, মানে ফটায় আর কি। ওকে, যার মধ্যে সমসপ্তমকে সব থেকে বেশি আমরা গুড বলছি, মানে যাদের বর্তমানে ধনু রাশি বা মকর রাশি, ঠিক আছে, তাদেরও বিয়ের যোগ রয়েছে। মকর রাশি গুলো হাসছে। এবার একটা বড় বিষয় হচ্ছে এই যে পয়েন্টটা আর কি বললাম, হ্যাঁ, এই পয়েন্টটা আমরা যে অ্যাপ্লাই বা বই দিকে দেখি সেটা, এর সাথে আমরা কেন ডাউসারের পয়েন্ট, যেটা একটা পয়েন্ট আমরা কভার করে নিয়েছিলাম বেসিকে সম্রাট কোর্সে, যে কোনোভাবে যদি জন্মছকে শুক্র গ্রহ বৃহস্পতি বা শনি গ্রহের 1-5-9 চলে আসে গোচরে, মানে জন্মছকে শুক্র আর গোচরে বৃহস্পতি বা শনি যদি 1-5-9 আসে, 90% ক্ষেত্রে, ইট হিউজ পার্সেন্টেজ, 90% ক্ষেত্রে তার বিবাহ হয়। এক্সাম্পল ধরুন বর্তমানে শনি মীন রাশিতে বসে আছে, যদি কারো বৃশ্চিক রাশিতে শুক্র থাকে তার সঙ্গে বিবাহ যোগ চলবে কি চলবে না? চলবে। এবার বিষয়টা হচ্ছে ধরুন কারো বৃশ্চিক রাশিতে শুক্র বসে আছে, কারণ শুক্র থেকে কাউন্ট যদি আমরা করি শনিকে তাহলে 5 পাবো। ওকে, আমরা বললাম 1-5-9 থাকতে হবে, এটা একটা পয়েন্ট। এবার ধরুন এই রাহুটাও ধরুন তার বাচ্চাটি সপ্তমে কানেক্ট করেছে, 2 পয়েন্ট। তাহলে একটু একদম নিশ্চিত হয়ে যান এই সময় তার বিবাহ যোগ চলছে এবং তার বিয়ে হয়ে যাবে। কারণ রাহু যখনই পেয়ে যাচ্ছে গোচরে আর শনি বা বৃহস্পতিও পেয়ে যাচ্ছে, কনফার্ম তার বিয়ে হয়ে যাবে, হবেই। এই যে উদাহরণস্বরূপ আমি আমার কথাই বলেছিলাম তো ক্লাসে, যে আমার কর্কটে ভেনাস আছে, আমি তো ক্লাসেতে সম্রাট কোর্স যখন পড়েছি তখন তো বিয়ে করি নাই, ঠিক আছে, কর্কটে ভেনাস আছে আর ট্রানজিট করছে মিনে শনি, তাহলে ভেনাস থেকে শনিকে কাউন্ট করুন তখন 9 পাবেন, ভেনাস থেকে শনিকে কাউন্ট করলে তখন 9 পাবেন। 90% হিউজ পার্সেন্টেজ ক্ষেত্রে মিলে যাবে। আর বাকি 10% যেটা মিলে না সেটা নবাংশে দেখতে বলেছিলাম, ওই রুলসটাকে আর বলছি না, কারণ সম্রাটটা কভার করেছে, ফালতু কিনা আবার বলে কি করবো। এরপর হচ্ছে যে থিওরিটার কথা, যেটা কেন আসলে যেটা বলতে গিয়ে এই থিওরিটাকে বললাম, সেটা হচ্ছে যে যখন কোনোভাবে বৃহস্পতি এবং শনি, তিনি বলছেন ডবল ট্যানজিট, এটাকে তিনি বলছেন ডবল ট্যানজিটের থিওরি বলে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। বৃহস্পতি এবং শনি গ্রহ যদি কোনোভাবে এক্ষেত্রে থেকে নয়, বিভিন্ন ভাব থেকে যদি বিবাহের ভাব লাইক 2-7-11 দৃষ্টি দেয়, তাদেরও কিন্তু ওই সময় বিবাহ হবে। এটা অ্যাড পয়েন্ট অ্যাডভান্সে, মানে ধরুন মিস কল মারছে কলিযুগেও। আচ্ছা ঠিক আছে, 2-7-11, ধরুন আমি কথার মানে বলছি, বর্তমানে মিথুনে বৃহস্পতি আছে, বৃহস্পতির মিথুনে সপ্তম দৃষ্টি কথায় পড়ছে, ধনুতে পড়ছে, আর ওইদিকে শনি দশম দৃষ্টি কথায় পড়ছে, ধনুতে পড়ছে। তাহলে এই ধনুর ঘরটা যাদের 2-7-11 ঘর পড়বে তাদের কিন্তু এই সময় বিয়ে যোগ চলছে। যেমন বৃশ্চিক লগ্নের পড়বে, মিথুন লগ্নের পড়বে, আর কুম্ভ লগ্নের পড়বে। সৌমেনদা খুশ হয়ে গেল, ঠিক আছে, কারণ 2-7-11-তে বৃহস্পতি আর শনি যদি কানেক্ট করে একসাথে, তাহলে কিন্তু এই যোগকে নির্দিষ্ট করছে। তো মধ্য কথা হচ্ছে এই ডাবল ট্রানজিট থিওরি অনুসারে আমরা যেখানে জুপিটার আর স্যাটার্ন একসাথে একটা ভাবকে যদি দৃষ্টি দেয়, সেই ভাব ওরিয়েন্টেড যেটা আমার লাইফের ঘটনা সেটা ঘটায়। এটা বিয়ে কেন সবকিছু,
এটা বিয়ে কেন সবকিছুই, মানে ধরুন ধনু বৃশ্চিক লগ্নের জন্য কোন ঘর? সেকেন্ড। সেকেন্ড হাউস। তাহলে যে দেখুন মানে বৃশ্চিক লগ্নের আমার সব থেকে প্লাস পয়েন্ট, টাকা বাড়বে, কারণ দ্বিতীয় ঘর, বিয়ে খালি নয় টাকার ঘর। বা ধরুন আপনার মেষ লগ্নের জন্য নবম ঘর, ভাগ্য খুলবে। বা ধরুন আপনার কর্কট লগ্নের জন্য ষষ্ঠ। বলুন তো এই 6, 8, 12-তে যদি বৃহস্পতি শনির ঘর করে, ডবল ট্রানজিট থিওরি অনুসারে খারাপ পাবে না ভালো পাবে? কর্ম থেকে অর্থ পাবে? না কর্ম নয়, কর্মপ্রাপ্তির যোগই নির্দেশ করছে, নতুন কর্মপ্রাপ্তির যোগ নির্দেশ করছে, কর্ম পরিবর্তনের যোগ, মানে শুভ পরিবর্তনকে বোঝায়। বৃহস্পতি শনির ডবল ট্রানজিটের থিওরি অনুসারে ওরা যেই ভাবটাকে আপনার করবে সেই ভাব সংক্রান্ত বিষয়ে পজিটিভ গুণাবলীই পাবেন। সেটা যদি ষষ্ঠ হয় তাহলেও পজিটিভ গুণাবলী পাবেন, সেটা যদি অষ্টম হয় তাহলেও পজিটিভ গুণাবলী পাবেন, সেটা যদি দ্বাদশ হয় তাহলেও পজিটিভ গুণাবলী পাবেন। এই প্রসঙ্গে একটা বলে রাখি, ধরুন কারো অষ্টমে দিয়েছে, এই সময় রাহু কানেক্ট করেছে বা কিছু কানেক্ট করেছে, তার মানে ধরুন তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে সে মারা যাবে না, অল্পর মধ্যে দিয়ে গিয়েছে, এটা শুনতে পাবেন, কারণ আলটিমেট সেভ করবে। তা ডবল ট্রানজিটের থিওরি অনুসারে বৃহস্পতি শনি যেখানে দৃষ্টি দিয়েছে সেই ভাবটা যদি 2, 7, 11 ভাব হয়, তাহলে সেই ভাব সংক্রান্ত তাহলে সেই সময় জাতকের বিবাহ কিন্তু নির্দেশ করছে। আপনারা যদি আমার বক্তব্য হচ্ছে বিয়ের সময় দেখুন, প্রথম হচ্ছে যে এটা দেখুন যে রাহুর রুলস সে কানেক্ট করছে কিনা, কারণ ও একটা বড় থিওরি, সেটা দশা অন্তর্দশা বা এটা ওকে, দশা অন্তর্দশা কি অ্যাক্টিভ হাউস আমি লাগবে না, এটা দেখুন রাহুর রুলস দেখুন। এবার সেকেন্ড রুলস আপনারা এটা খেয়াল করুন যে কোনোভাবে ওই যে শুক্র থেকে বৃহস্পতি শনি কানেক্টেড কিনা, যদি ইয়েস হয় আপনি এখানেই নিশ্চিত হয়ে যান তার বিয়ে হয়ে যাবে, এখানে নিশ্চিত হয়ে যান তার বিয়ে হয়ে যাবে, কারণ দুটো পয়েন্ট খেটে দিয়েছে, মেন পয়েন্ট খেটে দিয়েছে। এবার ধরুন ফার্স্টে ডাউট পয়েন্ট মিলে গেছে, সেকেন্ড পয়েন্ট ফিনাসটা মিলে না, কারণ 90% মিলে, 10% তো মিলে না। তাহলে তখন আমাকে বৃহস্পতি রুলস, যেটা আমরা গোচরে বললাম জুপিটার আর মুনের সাথে কানেক্টেড, এটা আর নবাংশের উপর যদি মেল হয়ে যায়, মেল তো হবেই, কারণ যে সময় যার বিয়ে হয় তখন মেল হবে, আপনি নিশ্চিত হয়ে যান দশাতে 6 চলুক, 8 চলুক, 12 চলুক, 3 নাই চলুক, বাদ দিন, আমরা তো সম্রাট কোষে 3-এর উপর জোর দিই, কারণ ওটা বেসিকে শিখি, অ্যাডভান্স তো 3 ছাড়াও তো ঘটনাগুলো ঘটে, তাহলেও বিয়ে হয়ে যাবে। কিন্তু এটা যতদিন না কানেক্ট হবে, আপনি বিয়ে করে দেখান আমি মেনে নেবো, বলো আপনি বিয়ে করে দেখান আমি মেনে নেবো, বিয়ে হবে না, বলতে পারলাম। তাহলে রাহুর রুলস অ্যাপ্লিকেবল করবেন, তারপরে ভেনাসের রুলসটা দেখতে যাবেন, যদি মিলে দুটো যদি ম্যাচ করে যায় হয়ে যাবে, একদম হয়ে যাবে। তাহলে বিয়ে নিয়েও আশা করি কোনো রকম প্রবলেম নাই। ওকে, নেক্সট হচ্ছে কি ছিল সিলেবাসের পর দেখতেছি, কর্ম। কর্মপ্রাপ্তি এটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়, কিন্তু আমরা আজকে ক্লাসের শুরুতে আমি রাহু কেতুকে এই জন্য শুরু করলাম, কারণ মোর দ্যান ম্যাক্সিমাম উত্তরই ওখানেই বেরিয়ে আসতেছিল। রাহু কি কর্ম দিতে পারে না, কেতু কি কর্ম দিতে পারে না? কি শিখলাম আমরা প্রথমে? পারে স্যার, পারে, পসিবল। তবে রাহু কর্ম দিচ্ছে তার মানে আপনি এটা ফার্স্ট কর্ম নয়, কেন তো একটু আলাদা হাটকা টাইপের প্ল্যানেট, তো আপনি আগে কিছু করতেন আবার অন্য কিছু করতে যাচ্ছে, এটা রাহুর কর্ম। রাহু প্রথমেই কর্ম দেয় এরকম রাহু গ্রাস শোনা যায় না, ঠিক আছে? এটা তো শনি নয় কর্মের কারক গ্রহ, মেন গ্রহ, এমনটা নয়। রাহু কি বলছে পরিবর্তন বোঝায়, এই জন্য কর্মের ব্যবস্থাতে কানেক্ট করলে রাহু আপনার কর্মের পরিবর্তন আনছে, এটা প্রেডিক্ট করি। আর কেতুর ক্ষেত্রে ওই যে বললাম ছোটাছুটি করায়, কেতুর রুলস মানে একদম সিম্পল। আমার কি নেটওয়ার্ক স্লো হয়ে গেছে না আমি সবাইকে দেখতে পাচ্ছি না? না নেটওয়ার্ক স্লো হয়নি, সবাই ক্যামেরাই অফ রেখেছে, মানে ম্যাক্সিমাম সবাই না। ক্যামেরা অন আছে স্যার। না না সবাই না, আমি বললাম তো সবাই না, ম্যাক্সিমাম। ঠিক আছে, অফ থাকুক, ক্ষতি কি আছে। আমরা যদি নোটিস করি বা খেয়াল করি এখানে একটা বিষয়, তাহলে হচ্ছে যে রাহুর ক্ষেত্রে কর্ম বলতে গেলে না একটু ভাববো, এটা কিন্তু কর্ম পরিবর্তন, ফার্স্ট কর্ম কিন্তু বলবো না, মাথায় থাকবে পয়েন্টটা।
হ্যাঁ, এই রাহু আছে আমরা প্রথম কথা যে আমরা আপনি আগে কিছু করতেন সেটার পরিবর্তন বোঝায়, কারণ রাহু হচ্ছে সবথেকে বড় পরিবর্তনের কারক গ্রহকে। রাহু রাহু বড় পরিবর্তনের কারক গ্রহ। রাহু যদি পরিবর্তনের কারক গ্রহ না হতো তাহলে কলিযুগ আসতোই না, পরিবর্তন হইতো কলিযুগ এসেছে। এর থেকে তো আর বড় এক্সাম্পল কিছু লাগবে না। যাই হোক, এবার মেন বিষয়ে আসি, সেটা হচ্ছে যে কর্মের মেন কারক গ্রহ হচ্ছে যেহেতু কে, শনি। শনি কর্মলাভের ক্ষেত্রে একটা বড় ইম্পর্টেন্ট রোল প্লে করবে। স্যাটার্ন কর্মলাভের ক্ষেত্রে একটা বড়, কারণ শনি নিজে কর্মের কারক গ্রহ। শনি কখন কর্ম দেয়? 7:30 দেয় স্যার, সম্রাট কোর্সে শিখেছি। হ্যাঁ দেয়। তার মানে কি বোঝাতে চেয়েছিলাম, তখন উজ্জ্ব রেখেছিলাম। এবার যদি আপনারা বিবাহের পয়েন্টটা খেয়াল করেন, প্রথম পয়েন্টে বিবাহ বৃহস্পতি কার সাথে গোচরে কানেক্ট করে বললাম, কোন গ্রহের সাথে? শনি শনির সাথে। না না, রাহু চন্দ্র রাহু চন্দ্র চন্দ্র, হ্যাঁ চন্দ্র। চন্দ্র স্যার, চন্দ্রকে দৃষ্টি দিয়ে কানেক্ট করলে, দৃষ্টি দিয়ে কিংবা তার সাথে বসলে। তারপরে সমসপ্তক। বৃহস্পতিকে বললাম, তারপরে বললাম বৃহস্পতিকে দুটো পয়েন্ট বলেছিলাম বৃহস্পতির, মানে বিবাহের সময় একটা বৃহস্পতি একটা বৃহস্পতি চন্দ্র, তাহলে এখানে একটা শনি চন্দ্র একটা শনি শনি। তো যখন গোচরে শনি শনির উপর দিয়ে গোচর করে বা যখন গোচরে শনি চন্দ্রের উপর দিয়ে গোচর করে, তখন আমাদের কর্মপ্রাপ্তির যোগ সৃষ্টি করে। এই জন্যই 7:30 কর্মলাভ হয় সব থেকে। শনি শনির উপর দিয়ে গোচর করলে বা শনি চন্দ্রের উপর দিয়ে গোচর করলে, এটা। তবে এই পয়েন্টটা না এমনি জাস্ট মিলা, তবে কর্ম হচ্ছে এমন একটা মানে বিষয়, এটা গোচরের উপর না ঠিক দাঁড়িয়ে নাই। হ্যাঁ বলতে পারেন যে স্ট্যাবলিশটা দাঁড়িয়ে আছে, কর্মটা দাঁড়িয়ে। মানে ধরুন আপনি, অনেকেই আছে দেখবেন 18 বছর বয়স থেকে বা মাধ্যমিক দিতে দিতে টিউশনি পড়াচ্ছেন, তাহলে ওটাকে তো আপনি আর গোচর দিয়ে, আমি ভালোই টিউশনি পড়িয়েছিলেন সে সময়, সেটা গোচর